উখিয়ায় লাখো রোহিঙ্গার সঙ্গে প্রধান উপদেষ্টা জাতিসংঘ মহাসচিবের ইফতার। খাদ্য নিরাপত্তা, টেকসই প্রত্যাবাসনে বৈশ্বিক উদ্যোগের ডাক। রাখাইনেই সংকটের সমাধান দেখছেন গুতেরেস। সংস্কার প্যাকেজ ছোট হলে নির্বাচন ডিসেম্বরে, বড় হলে আগামী বছর জুনে, জানালেন ডক্টর ইউনুস। চলমান পরিবর্তনে বাংলাদেশের পাশে থাকার ঘোষণা অ্যান্টোনিও গুতেরেসের। প্রশাসনের দুর্বলতায় পার পেয়ে যাচ্ছে অপরাধীরা, দাবি বিএনপি নেতাদের। বিচার না হলে সরকারের ভাবমূর্তি নষ্টের শঙ্কা। ক্ষমতায় এলে গণহত্যার বিচারের প্রতিশ্রুতি। এবং ঈদযাত্রায় ট্রেনের আগাম টিকিট বিক্রি শুরু, শতভাগই মিলছে অনলাইনে। রেল স্টেশনে নেই চিরচেনা ভিড়। প্রথম দিনে ফাঁকা বাস টার্মিনাল, সামনে যাত্রী চাপ বাড়ার আশা। প্রবাসের সময় সঙ্গে আছি আমি শবনব নিবিড়। লাখো রোহিঙ্গার সঙ্গে ইফতার করলেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস ও জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস। এর আগে সংক্ষিপ্ত সমাবেশে আন্তোনিও গুতেরেস বলেন, প্রত্যাবাসনই সংকটের একমাত্র সমাধান। প্রধান উপদেষ্টা জানান, রোহিঙ্গাদের দেশে ফেরাতে সারা দুনিয়ার সঙ্গে প্রয়োজনে লড়াই করবেন। মিজানুর রহমান মিন্টু ও মোবারক হোসেন শুভর ক্যামেরায় হাসান ওয়ালির প্রতিবেদন। উখিয়ার ২০ নম্বর ক্যাম্পে ইফতারের অপেক্ষায় লাখো মানুষ। বাংলাদেশে আশ্রয় নেয়া রোহিঙ্গা জনগোষ্ঠীর সম্মানে প্রধান উপদেষ্টার এই আয়োজনে সাদা পাঞ্জাবি পরে অংশ নিলেন জাতিসংঘ মহাসচিব। ইফতারের আগে আয়োজিত সমাবেশে অ্যান্টোনিও গুতেরেস বলেন, মুসলিম বিদ্বেষ থেকেই মিয়ানমারে হত্যার ঘটনা ঘটছে। মর্যাদাপূর্ণ প্রত্যাবাসনই এর সমাধান। They want to go home. Myanmar is their homeland, and returning in a safe, voluntary and dignified manner is the primary solution for this crisis. পবিত্র মাহে রমজানের এমন স্নিগ্ধ সন্ধ্যায় প্রধান উপদেষ্টার সৌজন্যে লাখো রোহিঙ্গা অংশ নিয়েছেন এই ইফতার আয়োজনে, যেখানে তাদের হাতের প্লেকার্ডে গণহত্যার বিচারের দাবি যেমন রয়েছে, একই সঙ্গে স্বদেশে ফেরার আকুতিও রয়েছে। ইফতার শেষে রোহিঙ্গাদের অনুরোধে কথা বলেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস। জানান, রোহিঙ্গাদের দেশে ফেরাতে সারা দুনিয়ার সঙ্গে প্রয়োজনে লড়াই করতে হবে। ইদাইলে আমরা ব্যাগুন যাই, দাদা দাদির খবর জিয়ারত করি, নানা নানির খবর জিয়ারত করি, আত্মীয় স্বজনের খবর জিয়ারত করি। এই মানুষগুন এরা আই গেলে ইতেন গরিবদে এই সুযোগ কেন পাইতো না, ইটারা খবর জিয়ারত করিবার কোনো সুযোগ নাই। আজকে যখন তানে সামনে পাইন, তানে ওর একটা দাওয়াত দন, দাওয়াত দিবেন কি লাই সাম্যর বছর ঈদের সময় যেন অনার বাড়ির মধ্যে তাই ইউনিটি একত্র হন এবং দাদা দাদির খবরের কাছে তাই অনেক তার সম্বর্ধনা দেন। ইফতার মাহফিলে পররাষ্ট্র উপদেষ্টা, সেনা প্রধান সহ দেশি বিদেশি সংস্থার প্রতিনিধিরা অংশ নেন। হাসান ওয়ালি, সময় সংবাদ, রোহিঙ্গা ক্যাম্প, উখিয়া, কক্সবাজার। স্বদেশে ফেরা রোহিঙ্গাদের অধিকার, মিয়ানমারের নিরাপত্তা নিশ্চিতের দায় আন্তর্জাতিক সম্প্রদায়ের। শুক্রবার দুপুরে রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন শেষে কথা বলেন জাতিসংঘ মহাসচিব। তিনি আরও বলেন, রোহিঙ্গাদের খাদ্য নিরাপত্তা নিশ্চিতে সব করবে জাতিসংঘ। দ্বিতীয়বারের মতো রোহিঙ্গা ক্যাম্পে এলেন জাতিসংঘ মহাসচিব। প্রাণ খুলে কথা বলেন এখানকার বাসিন্দাদের সঙ্গে। ৭ বছর আগে যে দুঃখ দুর্দশা দেখে গিয়েছিলেন তা কমেনি এতটুকু, বরং মানবিক সহায়তা কমে যাওয়ায় বেড়েছে উদ্বেগ। শুক্রবার ঘড়ির কাঁটায় দুপুর প্রায় ১:২০। উখিয়ার ১৮ নম্বর ক্যাম্পে যান আন্তোনিও গুতেরেস। শুরুতে ইউনিসেফের লার্নিং সেন্টার ঘুরে দেখেন তিনি। পরে রোহিঙ্গাদের খাদ্য ও পুষ্টি বিষয়ে তথ্য উপস্থাপন করা হয় জাতিসংঘ মহাসচিবের কাছে। রোহিঙ্গা শিশুদের সঙ্গেও কথা বলেন গুতেরেস। রাখাইনে গণহত্যার বিচার ও স্বদেশে ফেরার আকুতি জানান রোহিঙ্গারা। বলছে যে তাই আরা হয়ে দেয়, মানে আর যেন নাকি রোহিঙ্গার বিচার আছে, বিচার চায় তো তারা হয় দেয়। আইওএম এর রোহিঙ্গা কালচারাল মেমোরিয়াল সেন্টার পরিদর্শন শেষে 10 সদস্যের রোহিঙ্গা প্রতিনিধি দলের সঙ্গেও সাক্ষাৎ করেছেন আন্তোনিও গুতেরেস। এরপরই কথা বলেন গণমাধ্যমের সঙ্গে। জানান, রোহিঙ্গাদের মর্যাদাপূর্ণ জীবন নিশ্চিতে আন্তর্জাতিক সম্প্রদায়ের আরও সহযোগিতা প্রয়োজন। Rohingyas want to go back to Myanmar. It's essential that the international community does everything to make sure that peace is reestablished in Myanmar and that the rights of the Rohingyas are respected, that discrimination and persecution like the one that we witnessed in the past will end. জাতিসংঘ মহাসচিবের সফরে ক্যাম্পে খাদ্য সহায়তা বাড়বে বলে আশা করেন প্রধান উপদেষ্টার ডেপুটি প্রেস সচিব আজাদ মজুমদার।
প্রতি মাসে $15 মিলিয়ন খরচ হয় রোহিঙ্গাদের খাদ্য সহায়তার পেছনে, এবং এই সাহায্যটা যাতে অব্যাহত থাকে। যারা দাতা সংস্থা আছে বা বিভিন্ন দেশ যারা রোহিঙ্গাদের জন্য অর্থ সাহায্য দেয়, তারা যেন এটা অব্যাহত রাখে, সেই জন্য বৈশ্বিক জনমতটাকে এই রোহিঙ্গা ক্রাইসিসের দিকে দৃষ্টিবদ্ধ রাখা, এই চেষ্টাটাই করা হচ্ছে সর্বাত্মকভাবে। সবশেষ জাতিসংঘের শরণার্থী সংস্থায় কারুশিল্প কেন্দ্র পরিদর্শন করেন জাতিসংঘ মহাসচিব। সময় সংবাদ, কক্সবাজার। বাংলাদেশে চলমান পরিবর্তন ও সংস্কারে পাশে থাকার ঘোষণা দিয়েছেন জাতিসংঘ মহাসচিব। বৈঠক করেন প্রধান উপদেষ্টার সঙ্গে। নির্বাচন প্রসঙ্গে ডক্টর ইউনূস জানান, সংস্কার প্যাকেজ ছোট হলে নির্বাচন হবে ডিসেম্বরে, আর যদি বড় হয় তাহলে ভোট হবে আগামী বছরের জুন মাসে। বৃহস্পতিবার 4 দিনের সফরে ঢাকায় আসেন জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস। সফরের দ্বিতীয় দিন প্রধান উপদেষ্টার কার্যালয়ে যান তিনি। সেখানে ডক্টর মোহাম্মদ ইউনূস তাকে স্বাগত জানান। পরে বৈঠকে মিলিত হন ডক্টর মোহাম্মদ ইউনূস ও অ্যান্তোনিও গুতেরেস। সেখানে রোহিঙ্গা ইস্যুর পাশাপাশি বাংলাদেশের স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা হয়। বৈঠকে জাতিসংঘের মহাসচিব বলেন, প্রতিরক্ষা ব্যবস্থায় পশ্চিমা বিশ্ব যখন খরচ বাড়িয়ে যাচ্ছে, তখন বিশ্বব্যাপী মানবিক সহায়তা কমে যাওয়া সত্যিই উদ্বেগের। এ সময় তিনি বাংলাদেশে আশ্রিত রোহিঙ্গাদের জন্য মানবিক সহায়তা কমিয়ে দেয়াকে অপরাধ হিসেবে উল্লেখ করেন। এ সময় ডক্টর মোহাম্মদ ইউনূস বাংলাদেশের সার্বিক পরিস্থিতি সম্পর্কে তাকে অবহিত করে জানান, এবছর ডিসেম্বর আর না হয় সামনে বছর জুনের মধ্যেই বাংলাদেশে নির্বাচন অনুষ্ঠিত হবে। বৈঠক থেকে বেরিয়েই সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স বার্তায় বাংলাদেশের চলমান পরিবর্তন ও সংস্কারে পাশে থাকার ঘোষণা দেন জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস। প্রতিশ্রুতি দেন অন্তর্বর্তী সরকারকে সহায়তার। এরপর প্রধান উপদেষ্টার কার্যালয়ে পরিদর্শন বইয়ে স্বাক্ষর করেন জাতিসংঘের মহাসচিব। পরে সবার সঙ্গে গ্রুপ ফটো সেশনে অংশ নেন অ্যান্তোনিও গুতেরেস। এর আগে হোটেল ইন্টারকন্টিনেন্টালে পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেনের সঙ্গে বৈঠকে মিলিত হন অ্যান্তোনিও গুতেরেস। সেখানেও রোহিঙ্গা ইস্যু ছাড়াও বাংলাদেশের বিভিন্ন বিষয়ে আলোচনা হয়। রোহিঙ্গাদের আশ্রয় দেয়ায় বাংলাদেশকে ধন্যবাদ জানিয়ে প্রত্যাবাসনে সার্বিক সহায়তার আশ্বাস দেন জাতিসংঘের মহাসচিব। নাজমুস সালেহী, সময় সংবাদ, ঢাকা। কক্সবাজার খুরুশকুল জলবায়ু বাস্তব পুনর্বাসন প্রকল্পের কাজ ৮২% শেষ হয়েছে। বাকিটুকু শেষ হবে আগামী বছরের মধ্যে। শুক্রবার বিকেলে কক্সবাজারের নির্মাণাধীন কেন্দ্রটি পরিদর্শনে গেলে প্রধান উপদেষ্টাকে এ তথ্য জানান প্রকল্পের কর্মকর্তারা। এ সময় প্রকল্পের সারসংক্ষেপ তুলে ধরা হয় প্রধান উপদেষ্টার সামনে। এর আগে প্রধান উপদেষ্টা কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দরের নির্মাণাধীন 2টি সাইট পরিদর্শন করেন। সেখানে তাকে সার্বিক দিক সম্পর্কে অবগত করে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ। বিমানবন্দরের কাজ 95% শেষ হয়েছে বলে এ সময় প্রধান উপদেষ্টাকে জানানো হয়। প্রশাসনের দুর্বলতায় প্রকৃত দুষ্কৃতকারীরা পার পেয়ে যাচ্ছে বলে অভিযোগ করেছেন বিএনপির নেতারা। অপকর্মের বিচার না হলে সরকারের গ্রহণযোগ্যতা নষ্ট হবে বলেও মন্তব্য করেন তারা। বলেন, বিএনপি ক্ষমতায় গেলে আওয়ামী লীগ নেতাদের বিচারের আওতায় আনবে। একটি বিশেষ বিষয় নিয়ে দেশের বিভিন্ন স্থানে নারী ও শিশু নির্যাতনে বাড়ছে উদ্বেগ। মোকাবেলায় এবার জেলাভিত্তিক আইনি ও স্বাস্থ্য সহায়তা সেল গঠন করেছে বিএনপি। প্রকৃত দুষ্কৃতকারীদের শুক্রবার সকালে রাজধানীর নয়াপল্টনে দলটির কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে একথা জানান বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। বিগত 15 বছরে আওয়ামী শাসনামলে বিচারহীনতার সংস্কৃতির কারণে দেশে এখনো ধর্ষণের মতো অপরাধ ঘটছে উল্লেখ করে তিনি বলেন, প্রশাসনের কার্যকর পদক্ষেপের অভাবে নারী নির্যাতন সহ বিভিন্ন অপরাধের সঙ্গে জড়িতরা পার পেয়ে যাচ্ছে। গত 15 বছরের বিচারহীনতার যে সংস্কৃতি এবং আইনের শাসনের অনুপস্থিতিতে যে দুর্যোগ এই দেশের উপর দিয়ে ঘটে গেছে, তার রেশ এখনো কাটেনি। একই দিন রাজধানীর প্রেস ক্লাবের সামনে বাংলাদেশ জাতীয় অধিকার আন্দোলনের প্রতিবাদ সভায় অন্তর্বর্তী সরকারের প্রতি নির্বাচন দেওয়ার আহ্বান জানিয়ে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক বলেন, শেখ হাসিনা ও তার মন্ত্রী এমপিরা যেখানেই পালিয়ে থাকুক না কেন, বিএনপি সরকার গঠন করলে তাদের দেশে ফেরত এনে বিচার করা হবে। আরামে থাকেন, ফ্ল্যাটে ভাড়ায় থাকেন, ডলার নেয়া থাকেন, বাসা ভাড়া নেয়া থাকেন, ইনশাআল্লাহ বাংলাদেশে আপনাদেরকে ফেরত আনে বিচারের আওতায় আনা হবে। রাজধানীর সেগুনবাগিচায় ঢাকা রিপোর্টার্স ইউনিটির সদস্যদের সম্মানে আয়োজিত ইফতার মাহফিলে যোগ দিয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেন, নারী শিশু নির্যাতন সহ সব ধরনের নির্যাতনের বিচার নিশ্চিত করতে হবে। দেশের ক্ষয়ক্ষতির কিংবা ভালো মন্দের দায় দায়িত্ব
রাজনীতিবিদরা 25 ভাগ বহন করে, 25 ভাগ, 50 ভাগ বহন করে আপনাদের এই সাংবাদিকরা, বস্তুনিষ্ঠ সাংবাদিক যারা আপনারা করেন তাদের উপর নির্ভর করে। আপনাদের সাংবাদিকদের দায় দায়িত্ব অনেক অনেক অনেক। রাজনীতির স্লোগানটা যদি সত্যি এমন হয়ে থাকে যে আমার চেয়ে দল বড়, দলের চেয়ে দেশ বড়, তাহলে দেশেরটাই বড় করে দেখার কথা ছিল, কিন্তু বাস্তবে রাজনীতিবিদরা তাদের কর্মকাণ্ডের মাধ্যমে এটার প্রমাণ তুলে ধরতে পারেননি। দেশের স্বার্থে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান রাজনীতিবিদরা। একটা সমাজ সামনের দিকে এগিয়ে যায়। আহমেদ সালেহীন, সময় সংবাদ, ঢাকা। বর্তমান সরকারের প্রতি খেলাফত মজলিসের আস্থা আছে জানিয়ে দলটির আমির মামুনুল হক বলেছেন, প্রয়োজনীয় সংস্কারের মাধ্যমে দেশে ঐক্যের রাজনীতি প্রতিষ্ঠিত হবে। শুক্রবার বিকেলে রাজধানীর পল্টনে একটি হোটেলে কূটনৈতিক ও রাজনীতিবিদদের সম্মানে ইফতার আয়োজনে বক্তব্য রাখেন তিনি। অনুষ্ঠানে অংশ নেন বিভিন্ন দেশের কূটনৈতিক ছাড়াও বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ, জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান, জাতীয় নাগরিক পার্টির সদস্য সচিব আক্তার হোসেন সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা। বক্তারা দেশে চলমান নানা সহিংসতা রোধে সরকারকে পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান। এদিকে রাজধানীর একটি হোটেলে ইফতার মাহফিলের আয়োজন করে ইসলামী আন্দোলন বাংলাদেশের ছাত্র সংগঠন ইসলামী যুব আন্দোলন। প্রয়োজনীয় সংস্কার শেষে নির্বাচনের দাবি জানান বক্তারা। রমজানের দ্বিতীয় শুক্রবার জমে উঠেছে ঈদের কেনাকাটা। সকাল থেকেই ভিড় বেড়েছে শপিং মলগুলোতে। আবহাওয়ার কথা মাথায় রেখে চাহিদা বেড়েছে সিল্ক আর কটন কাপড়ের। হালকা রঙের পোশাকের চাহিদা বেড়েছে। পাঞ্জাবি ও সালোয়ার কামিজ বিক্রি হচ্ছে বেশি। তবে বছর ব্যবধানে পোশাকের দাম বাড়ার পাশাপাশি বাড়তি ভ্যাট কিছুটা চাপে ফেলছে ক্রেতা বিক্রেতাদের। শপিং মলের ফটক খুলতে ক্রেতাদের এমন ভিড় বলে দিচ্ছে আজ ছুটির দিন শুক্রবার। অন্যান্য দিনের তুলনায় চাপ বেড়েছে কয়েক গুণ। বেলা বাড়তে জমজমাট হয়ে ওঠে বিপণী বিতানগুলো। পছন্দের পোশাক খুঁজতে ব্যস্ত ক্রেতারা। কেউ আবার সেরে ফেলেছেন কেনাকাটাও। বেশি বিক্রি হচ্ছে পাঞ্জাবি আর সালোয়ার কামিজ। গরমের কথা মাথায় রেখে এবার সবার আগ্রহের তালিকায় হালকা পাতলা পোশাক। এবছর 2টা জামা কিনবো ভাবছি, আর একটা ব্যাগ কিনতে পারি। এত মানুষ, দম ফেলানোর কোনো জায়গা নেই, যে আলহামদুলিল্লাহ কিনতে পেরেছি। যা যা কি ঈদের জন্য প্রয়োজন সেসব আমি এখানে কিনতে এসেছি আমার আব্বু আম্মুর সাথে। কাস্টমারের একটু চাপ সৃষ্টি হয়েছে, এখনো চলতেছে, আশা করি সামনের দিকেও হবে। সবাই একটু সিম্পলের দিকে ঝুঁকছে আর কি, পাকিস্তানি আইটেমটা বেশি চায়। তবে বছর ব্যবধানে সব ধরনের পোশাকের দাম বাড়ার কথা জানাচ্ছেন ক্রেতা বিক্রেতারা। পাশাপাশি বাড়তি ভ্যাট কিছুটা চাপে ফেলছে এমন দাবিও তাদের। প্রাইস একটু বেশি মনে হচ্ছে। মধ্যবিত্ত ফ্যামিলির যারা আছে এদের আয়ের সাথে ব্যয়ের সামঞ্জস্য মিটাতে কষ্ট হয়ে যায় আর কি। গত বছর হয়তো বা যে প্রোডাক্টটা ছিল 1000 টাকা, তো এই বছর এটা 1100 টাকা হয়ে গেছে। তার মানে সে 100 টাকা বেশি দিচ্ছে শুধু ভ্যাটটা বাড়াইলে আমাদের কেনাকাটা একটু কাটছাট করতে হয়। গত বছর 7.5% ভ্যাট থাকলেও এবার তা বাড়িয়ে 10% করেছে সরকার। ফরহাদুর রহমান, সময় সংবাদ, ঢাকা। শুরু হয়েছে এই যাত্রার অগ্রিম টিকিট বিক্রি। ট্রেনের টিকিট শতভাগ অনলাইনে বিক্রি হওয়ায় ফাঁকা কমলাপুর রেলওয়ে স্টেশন। শুক্রবার বিক্রি হয়েছে ট্রেনের 24 মার্চের অগ্রিম টিকিট। আর যাত্রী না থাকায় অলস সময় কাটাচ্ছেন বাস পরিবহন সংশ্লিষ্টরা। ফাঁকা রেল স্টেশন, নেই চিরচেনা সেই দীর্ঘ লাইন, নেই ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে থাকার ভোগান্তির সেই গল্পগুলো। ঈদুল ফিতর উপলক্ষে অনলাইনে শুরু হয়েছে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি। ঘরে বসেই এখন বাড়ি ফেরার টিকিট কাটতে পারছেন মানুষ। টানা 7 দিন চলবে আগাম টিকিট বিক্রির কার্যক্রম। তবে যাত্রীদের দাবি অনলাইনের পাশাপাশি কাউন্টারেও টিকিট বিক্রির। কাউন্টারে কিছু টিকিট রাখা উচিত, আমরা তো অনলাইনে ঢুকে টিকিটই পাই না। তবে রেল কর্তৃপক্ষ বলছে কালোবাজারি বন্ধ করতেই শতভাগ অনলাইন টিকিটের ব্যবস্থা। যাত্রী সাধারণ যাতে নিজের টিকিট নিজে কাটতে পারে, নিজের টিকিট নিয়ে নিজে ভ্রমণ করতে পারে, টিকিট যার ভ্রমণ তার নীতি যাতে বাস্তবায়িত হতে পারে সেই জন্য এই ব্যবস্থা নেওয়া হয়েছে। এদিকে অগ্রিম টিকিট বিক্রি শুরু হলেও কোনো প্রভাব পড়েনি বাস টার্মিনালে। যাত্রী শূন্যতায় সকাল থেকেই অলস সময় পার করছে সায়দাবাদ টার্মিনালের পরিবহন সংশ্লিষ্টরা। আমরা যে অগ্রিম টিকিটটা বিক্রি করব সেই যাত্রীগুলো তো আসতে হবে। ঈদের যাওয়ার এখনো কোনো যাত্রী পাওয়া যায়নি। এমনি নরমালি যখন যে গাড়ি যায় তার চেয়ে ঈদের জন্য আমাদের বাড়তি ব্যবস্থা আছে। তবে দিন বাড়ার সঙ্গে সঙ্গে বাসের যাত্রী বাড়ার আশা তাদের। মনির হোসাইন, সময় সংবাদ, ঢাকা। মহাসড়ক দখল করে গাজীপুরে গড়ে উঠেছে একের পর এক অস্থায়ী দোকান।
এতে স্বাচ্ছন্দ্যে চলাচল করতে পারছেন না পথচারীরা। যান চলাচলেও ঘটছে ব্যাঘাত। দীর্ঘদিনের এমন পরিস্থিতিতে নীরব প্রশাসনের ভূমিকা, দায় চাপাচ্ছেন একে অন্যের উপর। এমন বাস্তবতায় স্থানীয়রা বলছেন, কঠোর পদক্ষেপ না নিলে আসছে ঈদে ভোগান্তি ঠেকবে চরম পর্যায়ে। জুনায়েদ রুবেলের ছবিতে মেহেদি হাসানের রিপোর্ট। মহাসড়ক দখল করে অস্থায়ী মার্কেট থেকে চাঁদা তুলছেন এক ব্যক্তি। গাজীপুরের ব্যস্ত সড়ক বোটবাজার এলাকার দৃশ্য এটি। চাঁদা তোলা শেষে এবার সময় সংবাদের মুখোমুখি। কিসের টাকা ভাই? সিটির খাজনা। কোনো রসিদ আছে? হ্যাঁ রসিদ আছে। দেখান তো। আমাদের পুরো বাজার থেকে খাজনা উঠাতে বলছি। এটা কি বাজার? আপনি যেখান থেকে এখন মাত্র টাকা তুলেন, এটা কি বাজার? বাজার না এটা? এটা বাজার? কিভাবে বাজার এটা? রসিদ আগে দেওয়া হয়েছে, এখন বর্তমানে মানে চীনা পরিচিত মুখ হয়ে গেছে, তার জন্য দেওয়া হচ্ছে না। রসিদ বন্ধ। হ্যাঁ। কত দিলেন? 50। কেন দিছেন? এটা সিটির কথা কয় না। প্রতি দোকান থেকে 50 টাকা 80 টাকা যারতে যা পারে লয়ে লিতেছে। এটা টোটালি চাঁদাবাজি এক কথায়। এই ঘটনার কিছুক্ষণ আগেই পুলিশের এই বিশেষ অভিযান গাজীপুর চৌরাস্তায়। এই খবরে ততক্ষণে দোকানপাট গুছিয়ে যে যেভাবে পারছেন দৌড়ে পালাচ্ছেন। পুলিশের চেষ্টায় অবশেষে যান চলাচলের জন্য উন্মুক্ত ঢাকা ময়মনসিংহ মহাসড়ক। চুরি ছিনতাই এবং এই ফুটপাত দখল মুক্ত করার লক্ষ্যে আমরা কাজ করে যাচ্ছি। পুলিশ আসলে ফাঁকা, আর চলে গেলেই পূর্ণ রূপে ধরা। এ যেন চোর পুলিশের খেলা। শুধু এই শহরেই নয়, সরকার ফুটপাত দখল পুরো জেলায় এখন নিত্যদিনের চিত্র। বাধাহীন দখলবাজির এই দৌড়ে সবচেয়ে বেশি এগিয়ে মহাসড়ক। টঙ্গী থেকে শুরু করে গাজীপুরের শেষ সীমানা পর্যন্ত প্রায় সকল পয়েন্টই যেন এক একটি মার্কেট। এতে যাতায়াত দুর্ভোগে অতিষ্ঠ নগরবাসী। চলাফেরা যায় না, দূরপাল্লার যাত্রীরা থাকে, বা গাড়ি টাড়ি চলতে পারে না, বাস চলতে পারে না। এদের মানে যন্ত্রণায় সবসময় এই অবস্থা। পুলিশ আসে, আমরা দৌড় দেই, আবার বসি, এরকমই আর কি। দিনের পর দিন সড়ক দখলের এই খবর অবশ্য কর্তৃপক্ষেরও জানা, তবে নির্বিকার। নামমাত্র অভিযানে দায় সারলেও নগর ভবনের এই কর্মকর্তার প্রশ্ন, দায় কি শুধু সিটি কর্পোরেশনের? মানুষ যদি চলাচলে অসুবিধা হয়, সেটা তো অবশ্যই শুধু এটা সিটি কর্পোরেশনের বিষয় না, এটা পুলিশ প্রশাসনের সবচেয়ে বড় বিষয়। পুলিশ প্রশাসনের মানবতার দিক বিবেচনায় অবশ্য কঠোর অবস্থানে নেই মেট্রোপলিটন পুলিশও। তবে মাঠের চিত্র যাই হোক, জেলা পুলিশের দাবি সড়ক রয়েছে পুলিশের নিয়ন্ত্রণে। প্রেশার দিলে এদেরকে ধরেন জেলখানায় পাঠাতে হবে বা মানে আইনি প্রসেসে যেতে হবে। তো সেটা করলে আবার এই গরিব মানুষগুলো তখন আবার আর একটা এই মানে আইনের বেড়াজালে পড়ে যাবে। 80% ক্ষেত্রে আমরা এটা ফুটপাতকে দখলমুক্ত করতে পেরেছি, বাকিটাও ইনশাল্লাহ আমরা খুব দ্রুতই করে ফেলব। কর্তৃপক্ষের এমন গড়িমিশিতে প্রায় প্রতিদিনই সড়ক দখল করে অবৈধভাবে গড়ে উঠছে দোকানপাট। এমন পরিস্থিতিতে ঈদ উপলক্ষে ভোগান্তি কমাতে কতটা তৎপর হয় প্রশাসন, সেটাই এখন দেখার বিষয়। মেহেদি হাসান, সময় সংবাদ, গাজীপুর। অবশেষে স্বস্তি ফিরেছে রাজধানীর সবজির বাজারে। রমজানের শুরুতে 70 থেকে 200 টাকা কেজিতে বিক্রি হওয়া শসা করলার দাম নেমেছে 20 থেকে 40-এ। লেবুর হালির দামও নেমেছে অর্ধেকে। রমজানের শুরুতে অস্থিতিশীল থাকলেও 2 সপ্তাহের ব্যবধানে কিছুটা সহনীয় পর্যায়ে এসেছে কয়েকটি পণ্যের দাম। ক্রেতারা বলছেন, বিশেষ করে সবজির বাজার স্বস্তি দিচ্ছে তাদের। রেগুলার সবজি আমরা খাই, সেগুলা মোটামুটি সহনীয় পর্যায়ে। আমার কাছে স্টেডি মনে হচ্ছে। যা যা কিনলাম মোটামুটি অনেক কম আর কি। বিক্রেতারা বলছেন, সরবরাহ বেশি থাকায় গত সপ্তাহের তুলনায় দাম কমেছে সবজির। লেবুর বাজার আগের থেকে কিছুটা কম, শসার দাম একটু বাড়তি আছিল, এখন বর্তমানে শসার দাম একেবারে কম। আগের তুলনায় বেগুনের দাম এখন কম। ক্রেতাদের ভাষ্য অনুযায়ী স্বস্তি ফিরেছে ডালের দামেও। ধরন অনুযায়ী প্রতি কেজি ডাল 5 থেকে 10 টাকা কমে বিক্রি হচ্ছে। তবে এখনো চড়া মশলার বাজার। ডাল, চিনি, তেল, লবণ, হলুদ, মরিচ সবই এখন নিয়ন্ত্রণ আছে। চাল, ডাল, বুট, বেসন, তেল, মশলা দিলে এইভাবে হইলে ইনশাল্লাহ আমরা চলতে পারবো। জিরা, লং, দারচিনি, গোলমরিচ এগুলোর দাম ঠিক আছে, এলাচির দাম বেশি বাড়ছে। আবার কাজু বাদাম, কাঠবাদাম, কিশমিশ এগুলোর দাম বেশি। এদিকে গত সপ্তাহের তুলনায় মুরগির মাংস কেজিতে 5 থেকে 100 টাকা বেশি দামে বিক্রি হচ্ছে। তবে স্থিতিশীল আছে মাছ ও চালের দাম। অন্তরা সেন, সময় সংবাদ, ঢাকা। রাশিয়া ইউক্রেন যুদ্ধবিরতি নিয়ে ফোনালাপ করেছেন ভ্লাদিমির পুতিন ও ডোনাল্ড ট্রাম্প। স্থানীয় সময় শুক্রবার ট্রুথ সোশ্যালে পোস্ট দিয়ে কথা জানান মার্কিন প্রেসিডেন্ট। ট্রাম্প জানান, সংঘাত বন্ধের বড় একটি সম্ভাবনা তৈরি হয়েছে। বলেন, এ মুহূর্তে হাজারো ইউক্রেনীয় সেনাকে চারদিক থেকে ঘিরে রেখেছে রুশ বাহিনী। এমন অবস্থায় তাদেরকে হত্যা না করতে রুশ প্রেসিডেন্টের প্রতি আহ্বান জানান ট্রাম্প। এর আগে বৃহস্পতিবার পুতিন জানান, যুক্তরাষ্ট্রের যুদ্ধবিরতির প্রস্তাবে সম্মত আছে রাশিয়া।
যুদ্ধবিরতি নিয়ে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের প্রতিক্রিয়াকে ছলনা বলেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। মস্কো যুদ্ধ চালিয়ে যেতে চাইলেও ট্রাম্পের ভয়ে কিছু বলতে পারছে না বলেও মন্তব্য করেন তিনি। একই সঙ্গে রাশিয়ার ওপর আরও নিষেধাজ্ঞা আরোপের আহ্বান জানান জেলেনস্কি। এর আগে বৃহস্পতিবার বেলারুশের প্রেসিডেন্টকে নিয়ে সংবাদ সম্মেলনে আসেন রুশ প্রেসিডেন্ট। এ সময় বেশ কিছু শর্ত জুড়ে দিয়ে ইউক্রেনের যুদ্ধবিরতির প্রস্তাবে সমর্থন জানান পুতিন। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আদেশে চাকরিচ্যুত হাজার হাজার কর্মীকে পুনর্বহালের আদেশ দিয়েছেন যুক্তরাষ্ট্রের আদালত। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স জানায়, স্থানীয় সময় বৃহস্পতিবার ক্যালিফোর্নিয়া ও ম্যারিল্যান্ড অঙ্গরাজ্যের ফেডারেল বিচারক এ রায় দিয়েছেন। রায়ে বলা হয়েছে, নতুন ট্রাম্প প্রশাসন সম্প্রতি ব্যাপক হারে ফেডারেল কর্মী ছাঁটাই করতে গিয়ে কিছু নিয়ম লঙ্ঘন করেছে। 20টি ডেমোক্রেট নেতৃত্বাধীন অঙ্গরাজ্যের আবেদনের পক্ষে রায় দিয়েছেন। এই রায়ে যেসব সংস্থার উপর প্রযোজ্য তার মধ্যে রয়েছে মার্কিন পরিবেশ সুরক্ষা সংস্থা, ভোক্তা আর্থিক সুরক্ষা ব্যুরো এবং উন্নয়ন সংস্থা USAID। কানাডার 24তম প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন মার্ক কার্নি। এর মাধ্যমে দেশটিতে অবসান হল জাস্টিন ট্রুডো যুগের। স্থানীয় সময় শুক্রবার কানাডার রাজধানী অটোয়ার রিডো হলে শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়। একই স্থানে কার্নি নতুন মন্ত্রিসভাও শপথ নেয়। এর আগে গেল 10 মার্চ লিবারেল পার্টির দলীয় প্রধান নির্বাচিত হন কার্নি। দেশটির সংবিধান অনুযায়ী দলীয় প্রধান হিসেবে প্রধানমন্ত্রীর দায়িত্ব গ্রহণ করেন তিনি। এদিকে কার্নি এমন সময় কানাডার প্রধানমন্ত্রী পদে বহাল হলেন যখন যুক্তরাষ্ট্রের সঙ্গে কানাডার বাণিজ্য যুদ্ধ শুরু হয়েছে। এর আগে প্রধানমন্ত্রী নির্বাচিত হওয়ার পর ট্রাম্পের বিরুদ্ধে বাণিজ্য যুদ্ধ নিয়ে মন্তব্য করেন তিনি। অভিবাসীদের জন্য নতুন ভিসা নীতি, কর্মীদের ভিসা পরিবর্তনের সিদ্ধান্ত নিয়েছে দক্ষিণ কোরিয়া। প্রযুক্তিতে উন্নয়নের ধারা অব্যাহত রাখতে বিদেশি দক্ষ তরুণদের ভিসা প্রাপ্তিতে অগ্রাধিকারের কথা ভাবছে সরকার। জনসংখ্যা কম এমন এলাকায় ভিসার ধরন পরিবর্তনেরও সুযোগ পাবেন 8 শতাধিক কর্মী। দক্ষিণ কোরিয়া থেকে মোহাম্মদ হানিফের প্রতিবেদন। দক্ষিণ কোরিয়াতে যাওয়া বিদেশিদের বড় একটা অংশই তরুণ। তাই স্থানীয় জনসংখ্যা হ্রাসের পরিপ্রেক্ষিতে দক্ষ বিদেশিদের প্রতি গুরুত্ব দিচ্ছে দেশটির সরকার। প্রযুক্তিতে উন্নয়নের ধারা অব্যাহত রাখতে এরই মধ্যে কোম্পানিগুলো থেকে 1000-এরও বেশি প্রকৌশলী নিয়োগের সিদ্ধান্ত আসছে বলে জানিয়েছেন ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট চৈ চাং মুক, যাদের ভিসার ধরন হবে টপ টায়ার। টপ টায়ার ভিসাধারীরা দেশটিতে পরিবার নিয়ে স্থায়ীভাবে বসবাস করার সুযোগ পাবেন। 1 বছর থাকার পর অ্যাপ2তে রূপান্তর করতে পারবেন। পাশাপাশি থাকছে কোম্পানি পরিবর্তনের সুযোগ। এই সুযোগ শুধুমাত্র দক্ষিণ কোরিয়ার ইউনিভার্সিটিগুলোতে যারা উচ্চশিক্ষা গ্রহণ করে। ইতিপূর্বে কিন্তু এই সুযোগ ছিল না। এখান থেকে উচ্চশিক্ষা গ্রহণ করে তারা অন্যান্য দেশে চলে যেতে হতো। এখন থেকে এই দেশেই তাদের ক্যারিয়ার গড়ার সুযোগ তৈরি হলো। এদিকে সরকার শীর্ষ 100টি বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর বা ডক্টরেট ডিগ্রিধারী বিদেশি নাগরিকদের জন্য D10T ভিসা প্রদান করবে। এর মাধ্যমে কর্মসংস্থানের জন্য তারা 2 বছর পর্যন্ত দক্ষিণ কোরিয়ায় থাকতে পারবেন। জনসংখ্যা কম এমন এলাকায় ভিসার ধরন পরিবর্তন করে F2R করার সুযোগ পাবেন প্রায় 8 শতাধিক কর্মী। এই ভিসায় স্বামী স্ত্রী উভয়ই চাকরির অনুমতি পাবেন। এর আবেদন চলতি মাস থেকে শুরু হয়েছে, চলবে 2026 সাল পর্যন্ত। কোরিয়াতে যে প্রদেশগুলো, যে অঞ্চলগুলা জনসংখ্যা কম, ওইসব এলাকার জন্য এই F2R ভিসাটা মূলত কোরিয়ান সরকার চালু করা হয়েছে। কোরীয় যুদ্ধের সময় সহায়তাকারী দেশগুলোর তরুণদের জন্য ইউথ ড্রিম ভিসা চালুর সিদ্ধান্ত নিয়েছে দেশটির সরকার। দক্ষিণ কোরিয়া থেকে মোহাম্মদ হানিফ, সময় সংবাদ। কানাডায় প্রবাসী বাংলাদেশিরা গড়ে তুলেছেন মানব সেবামূলক প্রতিষ্ঠান আঞ্জুমানে আল ইসলাম। অসহায় ও দুস্থদের নানাভাবে সহায়তা দেবে প্রতিষ্ঠানটি। গেল বুধবার মন্ট্রিয়লে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছে আঞ্জুমানে আল ইসলাম। এদিন অনুষ্ঠানে সংগঠনটির পথ চলা ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আলোচনা করেন বক্তারা। আলোচনা শেষে বিশ্ব মুসলিম উম্মার সুখ, শান্তি ও সমৃদ্ধির কামনা করে বিশেষ মোনাজাত ও দোয়া করা হয়। পরে আয়োজনে অংশ নেওয়া সবাই একসঙ্গে ইফতার করেন। এই মাসে আপনারা বাংলাদেশি পর্যটক কমে যাওয়ায় কলকাতার সবচেয়ে বড় 2টি ইফতার বাজারে বেচাকেনায় ধস নেমেছে। জাকারিয়া স্ট্রিট ও কলিন স্ট্রিটের বাজারের অনেক ব্যবসায়ী জানান এই মন্দার কথা। এর মূল কারণ হিসেবে ভিসা জটিলতাকেই দুষছেন তারা। বিস্তারিত জানাচ্ছেন সুব্রত আচার্য, ছবি তুলেছেন বিশ্বজিৎ দাস।
প্রতি বছরের মতো এবছরও পবিত্র রমজান মাসে কলকাতার বিভিন্ন এলাকায় বসেছে ইফতার বাজার। এর মধ্যে অন্যতম জাকারিয়া স্ট্রিট ও কলিন স্ট্রিটের ইফতার বাজার। দুপুরের পর থেকে এখানে ধীরে ধীরে ইফতারের পসরা সাজিয়ে বসতে শুরু করেন দোকানিরা। এবার কলকাতার এই দুটো বড় ইফতার বাজারে ধস নেমেছে বেচা বিক্রিতে। ব্যবসা একটু খারাপ হয়েছে, বাজার এখনো অত ভালো নেই, হালকা সাথে নরমাল আছে। কেবল ইফতার বাজার নয়, বাংলাদেশি পর্যটক কম থাকায় কলকাতার বিভিন্ন খাবারের দোকানের বিক্রিও ঠেকেছে তলানিতে। গেল কয়েক বছর ইফতারের সময় যে রেস্টুরেন্টগুলোতে টেবিল পাওয়া কঠিন হয়ে যেত, এখন সেখানে হাতে গোনা কয়েকজন বাংলাদেশি পর্যটককে দেখা যায় ইফতার করতে। যেহেতু বাংলাদেশি পর্যটকরা এবার ভিসা সংক্রান্ত জটিলতার কারণে কলকাতা আসতে পারছেন না, তাই সরাসরি এই জাকারিয়া স্ট্রিটের ইফতারির বাজারেও তার নেতিবাচক প্রভাব পড়েছে, এমনটাই জানালেন স্থানীয় ব্যবসায়ীরা। কলকাতার জাকারিয়া স্ট্রিট থেকে সুব্রত আচার্য, সময় সংবাদ। বিশ্বের বিভিন্ন প্রান্তের মতো ভারতের সনাতন ধর্মাবলম্বীরাও পালন করেন রঙের উৎসব হোলি বা দোল পূর্ণিমা। পশ্চিমবঙ্গের কলকাতা ও কবিগুরু রবীন্দ্রনাথের শান্তিনিকেতন উৎসবের রঙে রঙিন হয়ে ওঠে। ভারত থেকে জানাচ্ছেন সুব্রত আচার্য, ছবি তুলেছেন বিশ্বজিৎ দাস। পিচকারির রঙে রঙিন মুখ, সঙ্গে নানা রঙের আবির। নানা শ্রেণী পেশার মানুষের এই অংশগ্রহণ হোলি উদযাপনে। পাচ্ছে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের গান, তো কোথাও আবার ডিজে। হোলির রঙে রঙিন শান্তিনিকেতনও, সেখানেও চোখে পড়ে হাজারো মানুষের ঢল। এই বহুরূপীদের নিয়ে, যারা অত্যন্ত কালারফুল মানুষ, তাদের নিয়ে বা কচি কাঁচাদের নিয়ে আমরা আজকে আনন্দ করছি, কারণ আমরা চাই এই যত কষ্ট সেটা রঙের মাধ্যমে মিছে যায়। এইরকম রঙিন যেন সারাটা বছর থাকে সবার মনে। ফেস্টিভ্যাল অফ কালার্স, সবাই আমরা রঙের একত্রিত হয়ে সবার মধ্যে যেন একতার বার্তাটা পৌঁছে দিতে পারি, সেটাই আমাদের মেন জিনিস। উৎসব আনন্দের উৎসব, রঙের উৎসব, সবাই এক হওয়ার উৎসব। ভালো লাগছে। শাস্ত্র অনুযায়ী সনাতন ধর্মাবলম্বীরা এই দিনটিকে শ্রীকৃষ্ণ ও রাধার প্রেমের দিবস হিসেবেই মেনে আসছেন। সুব্রত আচার্য, সময় সংবাদ, ভারত। চলতি বছর আরও ব্যস্ততা বাড়ছে জাতীয় দলের। 2025 এফটিপির বাইরে পাকিস্তানের পর এবার টি-20 সিরিজ হচ্ছে আফগানিস্তানের বিপক্ষে। মূলত 2026 টি-20 বিশ্বকাপ ভাবনায় চলতি বছরের অক্টোবরে গেল বছরের স্থগিত এই সিরিজ আয়োজন করতে একমত হয়েছে বিসিবি আর আফগানিস্তান ক্রিকেট বোর্ড। এদিকে আনুষ্ঠানিকভাবে বাংলাদেশ সফরের সময়সূচি ঘোষণা করেছে বিসিসিআই। কোভিড পরবর্তী ক্রিকেটে ব্যস্ততা বেড়েছে জাতীয় দলের। আইসিসি এসএসসির ইভেন্ট তো আছে টানা সিরিজ। কদিন আগে বিসিবি সভাপতি জানিয়েছিলেন এফটিপির বাইরে রঙিন পোশাকে পাকিস্তানের বিপক্ষে ঘরের মাঠে একটি সিরিজ খেলবেন টাইগাররা। তবে চলতি বছর শুধু সেই সিরিজই নয়, বাড়তে পারে আরও সিরিজের সংখ্যা। 2024 এফটিপিতে আফগানিস্তানের বিপক্ষে পূর্ণাঙ্গ সিরিজ ছিল বাংলাদেশের, যা পরবর্তীতে ভেন্যু জটিলতায় স্থগিত হয়। কিন্তু জানা গেছে 2026 টি-20 বিশ্বকাপ ভাবনায় আফগানদের বিপক্ষে 3 ম্যাচের টি-20 সিরিজ আয়োজনে একমত হয়েছে দুই দেশের ক্রিকেট বোর্ড, যার সম্ভাব্য তারিখ চলতি বছরের 2রা থেকে 12ই অক্টোবর। ভেন্যু সংযুক্ত আরব আমিরাত। আফগানিস্তানের বিপক্ষে গেল বছরের স্থগিত 2 ম্যাচের টেস্ট সিরিজ নিয়েও ইতিবাচক বিসিবি আর আফগান ক্রিকেট বোর্ড। তবে এবছর যা মাঠে গড়ানোর কোনো সম্ভাবনা নেই, কিন্তু 2027 ক্যালেন্ডারে আয়োজিত হতে পারে এই টেস্ট সিরিজটি। এদিকে ওয়ানডে টি-20 খেলতে চলতি বছর বাংলাদেশে যে আসছে ভারত, খবরটি পুরনো। নতুন খবর হলো দিনক্ষণ না জানালেও আনুষ্ঠানিকভাবে সেই সফরের সময় প্রকাশ করেছে টিম ইন্ডিয়া। 3টা ওয়ানডে টি-20 খেলতে চলতি বছরের আগস্টে বাংলাদেশে আসবে ভারত। এখানেই শেষ নয়, 2027 ওয়ানডে বিশ্বকাপের পরিকল্পনা চূড়ান্ত করেছে বিসিসিআই, যেখানে বিশ্বকাপের আগে ভারত খেলবে 27টি ম্যাচ, যেখানে চলতি বছর 9টি আর বাকি 18টি ওয়ানডে হবে 2026 সালের জানুয়ারি থেকে ডিসেম্বরের মধ্যে। মাহবুব রিমন, সময় সংবাদ। মাহমুদুল্লাহ মুশফিকের শূন্যস্থান নিয়ে দ্বিধায় ক্রিকেট বোর্ড। তাদের রিপ্লেসমেন্টের কথা বলা হলেও ইন্টারন্যাশনাল ম্যাচের জন্য নতুনরা কতটা প্রস্তুত তা নিয়ে সন্দিহান খোদ ক্রিকেট অপারেশনস চেয়ারম্যান নাজমুল আবেদিন ফাহিম। এদিকে হেড কোচ ফিল সিমন্সের সঙ্গে চুক্তি নবায়ন না হলেও দুপক্ষই ইতিবাচক অবস্থানে বলে জানিয়েছেন ফাহিম। 2007 সালে যখন তামিম সাকিব মুশফিক খেলেছিল বিশ্বকাপে 2007 সালে,
আমরা কিন্তু ওইভাবেই তাদেরকে দলে নেওয়া হয়েছিল এবং তাদের কারণে কিন্তু আমরা ভারতের সাথে জিতেছিলাম 2027 সালের ম্যাচে। তো আমার মনে হয় এটা খুব ইম্পর্টেন্ট যে আমরা সময় মতো পদক্ষেপগুলো নেই। এই ছিল প্রবাসের সময়, সঙ্গে থাকুন সময়ের।